You are watching Step Presents Starbuzz. মানে আমরা হয়তো অনেকটা স্লো ছিলাম অনেক ক্ষেত্রেই, এখন স্লোনেসটা নাই, এখন সব কিছু ফাস্ট। পরিমণির সাথে অভিনয় করেছি একদম প্রথম সিনেমাতে, বুদ্ধি আছে। নাটক বানানো কমে গেছে কিন্তু অভিনয় চলছে। শার্ট পর থেকে দেখলাম বোতাম নেই শুটিংয়ে, তখন কারো কাছে আর একটা সুই সুতো পাওয়া যায় না, বোতাম পাওয়া যায় না। সমুদ্র চির নতুন অথচ কত পুরাতন তুমি, ছুঁয়ে যাও কত দেশ কত ভূমি, মরুভূমি সমুদ্র চির নতুন অথচ কত পুরাতন তুমি। তকির আহমেদ, শাহেদ শরীফ খান দুইজনই অভিনেতা, ঝাল কম মশলা কম এই ধরনের। তো সুতরাং এটা ইউনিটে যদি আমি এটা চালু করি তাহলে অন্যদের সমস্যা হয়। আমি তো হাতে খাই না, আমি কাঁটা চামচ দিয়ে খাই। এটা আজকে 40 বছর ধরে আমি কাঁটা চামচটা খাই। অনেকে বলতে পারে যে আরে আপনি কি সাহেব দেখে, আমি না সাহেব না। এটা নয়, আমাকে সামবডি সাজেস্টেড মি, ধরো আজকে থেকে 40 বছর আগে। টিভি নাটক দ্বিতীয় বাসর আর মঞ্চ বিসর্জন রবীন্দ্রনাথের। যেমন বিটিভিতে আমাদের একেবারে 4 দিনের মধ্যে নাটক পুরো মুখস্থ করে গিয়ে দাঁড়াতে হতো। এখনকার ছেলেরা যারা আসে তারা এগুলো জেনে শুনে আসে, কেউ পড়াশোনা করে আসে, কেউ শিখে আসে, ওয়ার্কশপ সেমিনার এগুলো অ্যাটেন্ড করে, কেউ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আসে। সুতরাং আমাদের চেয়ে ওরা অনেক অগ্রসর অবস্থায় থাকে। আমি কতটা মানে আমি অ্যালার্ট যে আমি একটা লাইভ নাটক চলছে, লাইভ নাটক তখন হয়েছে, তো লাইভ নাটকে তো আমাকে কেউ সাহায্য করবে না, কোনো প্রম্পটিং হবে না, কেউ কাটবেও না। এরকম কিছু দেখেছি যে নায়ক নির্ভর যেগুলো সিনেমা হয় সেখানে নায়কের কথা মতো সব কিছু হয়, যে স্ক্রিপ্টে কাজ করব সেটা যেন রুচিশীল হয়, সুন্দর হয়, এটাই। হিন্টসের জন্য আমার পয়েন্ট মাইনাস নেই। এটা কোনো টানা পড়ানো না, কোনো স্বপ্নও না। এটা হলো যে একটা এক ধরনের ইন্সপিরেশন আমি পেয়েছিলাম কোনো একটা জায়গা থেকে। মঞ্চ বানালাম আমরা, চৌকি দিয়ে, মায়ের শাড়ি দিয়ে, শতরঞ্জি দিয়ে, মানে টেবিল চেয়ার বাড়ি থেকে নিয়ে এসে বাড়ির পাশে মঞ্চ বানায় আমরা নাটক করলাম। 72 থেকে আমি ফুল ফ্লেজেড টেলিভিশনে অভিনয় করি বিটিভিতে। আমাদের সময় নাটক, মা বাবা বলতো যে নাটক দেখবি তাহলে ভাষা শিখবি, কথা বলা শিখবি। আর এখন বলে খবরদার নাটক দেখবি না। এখন একটা ট্রেন্ড তৈরি হয়েছে না যে আমি আমার মতো পোশাক পরবো, কে কি বলার আছে বলো। এখন আজকে থেকে তুমি হইলে গিয়ে আমার জামাই, তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেবো, তোমার কি চাই বলো, ধানি জমি, গরুর বাথান, এই বাড়ি, এই ওই যে রোয়া যা দেখতেছ সব তোমার দেবো, বলো তোমার কি চাই। তখন আমি বলতেছি হুজুর আমি মাফ চাই, আমার মাফ করে দিন, আমি চলে যাই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্ল্যামার্সের নিয়মিত আয়োজন স্টেপ প্রেজেন্ট স্টারবাজে। আপনাদের সাথে আছি আমি তমরশী। দর্শক, আজকের এই আয়োজনে আমন্ত্রিত হয়ে এসেছেন এমন একজন মানুষ যাকে চেনে না বাংলাদেশের এমন মানুষ নেই, যার প্রতিটি কাজে দর্শক সবসময় দেখেছে নতুন কিছু। তার চরিত্র, কথা বলার ধরন কিংবা সামগ্রিকভাবে তিনি একজন এমন মানুষ যাকে দেখে আমরা সবাই ইন্সপায়ার হই। তিনি মিডিয়ার বহু যুগ ধরে একাল সেকাল সব কাল দেখেছেন, তবে ব্যক্তি জীবন বা সামাজিক জীবনে তিনি সবসময় মানুষকে ভালোবেসেছেন এবং তার কাজ দেখে সবসময় মানুষ অনুপ্রাণিত হয়েছেন। তিনি আমার পছন্দের, আপনাদের পছন্দের, সবার পরিচিত জনপ্রিয় একজন অভিনেতা এবং নির্মাতা আবুল হায়াত স্যারের সাথে আজ আমরা কথা বলবো এবং জানবো স্যারের জীবনের নানা প্রসঙ্গ নিয়ে। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাকে এখানে পেয়ে দারুণ খুশি হয়েছি। আমার কাছে মনে হয়েছে একজন উপস্থাপকের জীবনে যেই মানুষগুলো ইন্টারভিউ নেওয়া উচিত তাদের মধ্যে অন্যতম একজন আপনি। এই জন্য আমিও আজকে অনেকটা দেখা যাচ্ছে প্রস্তুতি নিয়েও প্রস্তুতি ছাড়া হয়ে উঠছি যে কিভাবে আপনার সামনে কি প্রসঙ্গ নিয়ে কথা বলবো। একদম শুরুটা করতে চাই বর্তমান জীবনের ব্যস্ততা নিয়ে। বর্তমান জীবনে ব্যস্ততা, অভিনয় তো আছেই, মানে সেটাই তো মূল জায়গা এখন আমার। এডুকেশনাল প্রফেশন যেটা, সেটা তো বাদ দিয়েছি বহু আগেই, এটাতে নিয়েই আছি। নাটক বানানো কমে গেছে কিন্তু অভিনয় চলছে। আর কিছু বিজ্ঞাপনে কাজ করি, লেখালেখি করি,
মনের খুশিতে করি, যা ইচ্ছে তাই করি আর কি, যা তাই লিখি। দারুণ। আসলে এই প্রসঙ্গর সাথে আরো একটি প্রসঙ্গ তুলে ধরতে চাই। এই যে আপনি মাত্রই বললেন যে এডুকেশনাল যে কাজগুলো আছে সেগুলো তো অনেক আগে আপনি খানিকটা বিরতি নিয়েছেন সেখান থেকে এবং নাটক করছেন, বিজ্ঞাপন করছেন। তবে এখন যারা অভিনয়ে আসতে চায় বা যারা এখন অভিনয় করছে এরা অনেকে বিভিন্ন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পড়াশোনার ব্যাপারে যারা একটু অনীহা প্রকাশ করে তারাই পরবর্তীতে অভিনয় জীবনে পা রাখে। এভাবে কি আসলে ইন্ডাস্ট্রি ভালো কিছু করতে পারবে? আমি শুরুতে আসলে খুব গভীর একটা প্রশ্ন করে না ফেলেছি। না, ঠিক আছে। আসলে সমস্যা হয় কি, মানুষ আহ, মানে একসাথে অনেক কিছু কাজ করতে গেলে ঝামেলা হয়। Step, 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 step as I'm a stress. Super high, super fit. Step, 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 super hit. মানে সেখানে কোনোটার প্রতি যথাযোগ্য সময় দেওয়া সম্ভব হয় না। তো যে কারণে আমি এক সময় আমার ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা একদম ছেড়েই দিলাম। ছেড়ে দিয়ে 100% এই আমার যেটা প্যাশন, যেটা সেটাকে আমি প্রফেশন হিসেবে নিয়ে নিলাম। সেটাও ধরো আজকে থেকে 30 বছর তো হয়ে গেছে, 95-96-এ আমি ইঞ্জিনিয়ারিং প্রফেশন টোটালি ছেড়ে দিয়েছি। কিন্তু তার আগে পর্যন্ত আমি যেটুকু কাজ করেছি সেটুকু কিন্তু আমি আমার সমস্ত মন এবং মনন দিয়ে কাজ করেছি। সেখানে কোনো মানে চালাকি করার কোনো জায়গা নেই, মানে কোনো ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। আমি যে কাজই করেছি সেটা আমার সিনসিয়ারিটি দিয়ে কাজ করেছি, একদম। এবং সবাই তাই করা উচিত আমি বলে মনে করি। কারণ সবার পক্ষে সবসময় মানে এটা ছেড়ে দিয়ে ওটা করা সম্ভব হয় না, যে জন্য অনেকেই দুটোকেই রেখে দেয় যে নিজের সিকিউরিটির জন্য। সেটাতে আমি কোনো রকম আপত্তিকর কিছু দেখি না। ধন্যবাদ স্যার। এবং একই সাথে জানতে চাই আপনার কোন অভ্যাসটা বা গুণটা আপনাকে আজ এত বড় একজন মানুষ বানাতে সাহায্য করেছে? এটা বলা খুব মুশকিল। আমার নানা রকম অভ্যেস আছে। যেমন সকালবেলা চট করে ঘুম থেকে উঠে পড়া, মানে কোনো টাইমের ইয়ে নেই। ধরুন সন্ধ্যাবেলা আমাকে বা দুপুরবেলা কেউ শোয়াতে পারে না, বিছানায় ঘুম পাড়াতে পারে না। শুটিংয়ে আমাকে অনেকে চেষ্টা করে যে স্যার একটু রেস্ট নেন, একটু শুয়ে থাকেন, এটা আমাকে কেউ পারে না কখনো আর কি। আমি আমার কাজ যখন করি সকালবেলা ঢুকি, রাত্রেবেলা বেরোই। আমার এটা মানে একটানা কাজ করা আমার খুব পছন্দের জায়গা আর কি। তো এগুলোকে আবার অনেকে পছন্দ করে না। ইউনিটের লোকজন অনেক সময় বলে যে অন্তত আপনি রেস্ট নিলে আমরা একটু রেস্ট নিতে পারি। তো এটা হলো ওই ব্যাপার। আর ঘরের ভিতরে যেটা হয় সেটা যে আহ, আমার যেটা মানে আমার স্ত্রীর একটু অপছন্দের জিনিস, সেটা হলো যে আমি সব জিনিস গুছিয়ে রাখতে চাই। আমার পুরনো জিনিস, পুরনো সব কিছু আমি প্রিজার্ভ করতে চাই। আর আমার স্ত্রী চান যে না, যেগুলো ব্যবহার করো না সেগুলো কেন রাখবো আমি ঘরে। আমি বলি যে এটা রাখবো এই জন্যে যে এটা একটা স্মৃতি, এবং যে কোনো সময় হয়তো কাজে লাগতেও পারে। হ্যাঁ, তো যাই হোক, এই দ্বন্দ্বের মাঝখানে আমরা অনেক কিছু রাখতে পারি, অনেক কিছু রাখতে পারি না। তার মানে আপনি স্মৃতিচারণ করতে ভীষণ ভালোবাসেন। হ্যাঁ, এটা এটা পছন্দের একটা কাজ বলা যেতে পারে। স্যার, আমার সৌভাগ্য হয়েছিল একবার একটি বিজ্ঞাপনে আপনার সাথে কাজ করার। তখন আপনার জীবনের কিছু রুলস আমি নিজের সামনে দেখেছি, যেমন একদম টাইম মতো থাকা সেটে এবং নিজের প্রতিটা জিনিস আলাদা করে রাখা। যদি আমি আরেকটু স্পেসিফিক্যালি বলি, বসার চেয়ারটা পর্যন্ত আপনি আলাদা রেখেছেন। আপনার টাইম টু টাইম আসলে আপনার নিজেকে মেনটেন করার জন্য যে ধরনের সামগ্রী প্রয়োজন সেগুলো আপনি আপনার সাথে রেখেছেন এবং সবার সাথে একটা মিলেমিশে বন্ডিং ক্রিয়েট করে রাখার চেষ্টা করেন। বিশেষ করে সেটে দেখা যাচ্ছে আপনি যেহেতু অনেক সিনিয়র আর্টিস্ট, অনেক গুণী একজন মানুষ, আপনার জন্য সবার সাথে কথা না বললেও হতো, কিন্তু আপনি সবার সাথে কথা বলেন, সবার খোঁজ খবর রাখেন সেটে। এই যে এই গুণটা, এটা কবে থেকে আপনি নিজের ভেতরে রপ্ত করেন এবং এটার জন্য লাইফে আসলে আর কি কি ফেস করেছেন? থাকে না যে অনেকের ভালোবাসা পেয়েছেন বা কিছু সময় নিজেও একটু বিপদে পড়ে গেছেন। না, অনেক সময় অনেক সমস্যা থেকে এগুলো মানে এগুলো আসে আর কি। যে একটা কোনো বিপদে পড়লাম, যে একটা শার্ট পরতে গিয়ে দেখলাম বোতাম নেই শুটিংয়ে। তখন কারো কাছে আর একটা সুই সুতো পাওয়া যায় না, বোতাম পাওয়া যায় না। সুতরাং আমার ব্যাগের ভিতরে একটা সুই কৌটো সুতো থাকে, থাকে। তার মধ্যে বোতাম থাকে, তার মধ্যে সুই সুতো থাকে। এইভাবে কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে ইনপুট হয়েছে। তারপরে ধরো আমি বাইরের খাওয়া খেতে পারি না, আমার সব কিছু সহ্য হয় না। ছোটবেলা থেকে আমার মা যেরকম খেতেন আমরা সেরকম খেতাম, ঝাল কম, মশলা কম, এই ধরনের। তো সুতরাং এটা ইউনিটে যদি আমি এটা চালু করি তাহলে অন্যদের সমস্যা হয়। সুতরাং আমি আমার বাড়ি থেকে খাবার নিয়ে আসি, আমি বাড়ি থেকে পানি নিয়ে আসি সেই প্রথম থেকেই। এখন যেমন পানি সহজলভ্য হয়ে গেছে, বোতলে পানি পাওয়া যায়, তারপরেও আমি বাড়ি থেকে পানি নিয়ে আসি।
এই ধরনের ছোটোখাটো ব্যাপারগুলো আর অনেক কিছু, টর্চ লাইট, তো কাঁচি, তারপরে আর কি বলবো, আর অনেক রকম জিনিস, ব্যাটারি ইত্যাদি থাকে আমার কাছে, যে কোনো জিনিসটা যে কোনো সময় প্রয়োজন হতে পারে, এগুলো আমি রাখার চেষ্টা করি। আমি জাস্ট সেলফ সাফিসিয়েন্ট হতে পারি। চেয়ার থাকে, আমি আউটডোরে গেলে আমি চাদর নিয়ে যাই, বালিশ নিয়ে যাই, মশারি নিয়ে যাই, গায়ে দেওয়ার কাঁথা কিংবা শীতের সময় লেপ নিয়ে যাই বা কম্বল নিয়ে যাই, যাতে স্যান্ডেল নিয়ে যাই। মানে আমার কথা হলো যে আমি কারোর উপর ডিপেন্ড করতে চাই না। তো এরকম একটা অবস্থা থেকে প্রথম থেকেই আমি করে এসেছি। আর এখন তো এই বয়সে এসে একটু নির্ভরশীল হয়েছি। আমার ড্রাইভার যে কাজ করে আমার সাথে, সে আমার এখন সার্বক্ষণিক সহচর আর কি। সে আমাকে হেল্প করে, খাওয়া দাওয়া ইত্যাদি দেওয়া, আমার কাপড় গুছিয়ে দেওয়া, মোটামুটি যতটা আমি তো পারি যতটা নিজে করি, বাকিটা সে হেল্প করে। অ্যান্ড আমি মনে করি যে এতে হয় কি, আমার কাজের প্রতি আমার কনসেন্ট্রেশনটা ভালো থাকে। নিজের কাজটা নিজে করা তো উচিত, ডেফিনেটলি, এই ব্যাপারে কোনো সম্ভব নেই, সন্দেহ নেই। কিন্তু এখন এই বয়সে এসে আমি ওকে আমার সহচর হিসেবে রেখেছি আর কি। এই ড্রাইভার আমার সাথে আছে আজকে প্রায় 29 বছর ধরে। তো সে আমার সব কিছু জানে। পরিবারের সদস্য হয়ে গেছে এখন। পরিবারের সদস্য তো অবশ্যই হয়ে গেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই জিনিসগুলো যারা রপ্ত করতে পেরেছে, আমি মনে করি তারা ভালো থাকে। যেমন স্বাস্থ্যগত ব্যাপারটা আমি খুব চিন্তা করি। যেমন হঠাৎ করে মাথা ধরলে কী খেতে হবে, বা হঠাৎ করে পেট ব্যথা হলে কী খেতে হবে, বা একটু ভিক্স লাগলে সেটা আমি দিতে পারবো। মানে এই ধরনের নানান রকম ব্যাপারগুলো আমার ব্যাগ ভর্তি থাকে আর কি, সব কিছু। এটা ডেভেলপ করে গেছে। দারুণ। এখন যেমন প্লেট, নিজের গ্লাস, নিজের চামচ। আর আমি তো হাতে খাই না, আমি কাঁটা চামচ দিয়ে খাই। এটা আজকে 40 বছর ধরে আমি কাঁটা চামচটা খাই। অনেকে বলতে পারে যে আরে আপনি কি সাহেব নাকি? আমি না, সাহেব না। এটা নয়, আমাকে সামবডি সাজেস্টেড মি, ধর আজকে থেকে 40 বছর আগে, যে আমি যখন লিবিয়া থেকে আসলাম, তখন দেশে এসে হঠাৎ করে প্রচুর খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তারপর দেখি যে আস্তে আস্তে শরীর ভারী হতে শুরু করলো। তো আমি কিছুতেই মানে খাওয়া কমানো যায় কি করে, এই বুদ্ধিটা পাচ্ছিলাম না। তখন আমাকে একজন বুদ্ধি দিল, ভাই আপনি হাত দিয়ে খান। আমি বলি হ্যাঁ। আপনি খাবেন না, আপনি কাঁটা চামচ দিয়ে খাবেন। কাঁটা চামচ দিয়ে খেলে আপনার খাওয়াটা লিমিটেড হবে, আর ওই যে হাপুস করে খাওয়া, আনন্দ পেয়ে খাওয়া, এটা কমবে। তো তাতে কিন্তু আপনার ওয়েট কমবে, আপনি ঝরঝরে থাকবেন। তো ওইটা করতে গিয়ে এখন অভ্যেস হয়ে গেছে, কাঁটা চামচ ছাড়া আমি খাই না। এবং আমার মনে হয় যারা আজকের আয়োজন দেখছেন, আপনাদের সবারই এই প্র্যাকটিসটা জীবনে করা উচিত। এবং একই সাথে আসলে শুটিং ইউনিটে যা প্রয়োজন সবকিছু আপনার সাথে থাকবে বা আপনার কাছে পাওয়া যাবে, এই ব্যাপারটা সত্যি অনেক প্রশংসনীয় এবং অন্যদেরও শেখা উচিত। একটু যদি আমরা ইন্ডাস্ট্রি নিয়ে এবার কথা বলি, আপনি 90-এর দশকে কাজ করেছেন, 80-এর দশকেও কাজ করেছেন এবং বর্তমানেও কাজ করছেন। এই যে এতগুলো দশক আপনি দেখছেন, অর্থাৎ বিভিন্ন 70-এর দশকেও করেছি, 70-এর দশকেও 60-এও শুরু করেছি। আচ্ছা, 60-এও কাজ হয়েছে। 60-এ শুরু করেছি। 60, 70, 80, 90 এবং এখন আমরা আছি 2000-এর এই জনরাতে। এই প্রজন্মগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। তখন এক ধরনের কাজ হতো, এরপরে অন্য ধরনের কাজ, এবং বর্তমানে একেবারে ভিন্ন কাজ। আমার মনে হয় ভাষাও অনেক পরিবর্তন এসেছে। সব থেকে বেশি চ্যালেঞ্জ কি ছিল এই পুরো যে ইরাগুলো পার করছেন আপনি এগুলোর মধ্যে? আসলে চ্যালেঞ্জ কিছুই না। চ্যালেঞ্জ হলো যে মিডিয়া যেভাবে প্রোগ্রেস করছে, মানে টেকনোলজি যেভাবে এগোচ্ছে, নিজেকে তার সাথে অ্যাডজাস্ট করা, এটাই হলো সবচেয়ে বড় কথা। তা কিছু চ্যালেঞ্জ যেটা টেলিভিশনে ছিল, বিটিভিতে থাকতে যেটা ছিল, সেটা থেকে আমরা রিল্যাক্সড হয়েছি। যেমন বিটিভিতে আমাদের একেবারে 4 দিনের মধ্যে নাটক পুরো মুখস্থ করে গিয়ে দাঁড়াতে হতো, একদম প্রথম থেকে সম্পূর্ণ মুখস্থ করে গিয়ে দাঁড়াতে হতো। তারপরে যখন রেকর্ডিং শুরু হলো বিটিভিতে, তখন পুরো ওইভাবে মুখস্থ না করলেও চলতো, কিন্তু তারপরেও কাটাকাটি নেই, 3টে ক্যামেরায় কাজ হতো, একটা সিন একদম হয়ে যেত। তো মুখস্থ না থাকলে তো সেটা সম্ভব না। তারপরে যখন সিনেমায় অ্যাক্টিং শুরু করলাম, তখন দেখলাম যে এত কিছুর দরকার নেই, ওই 1-2টো করে ডায়লগ বলতে হয়, ও ওইখানে গিয়ে হয়ে যায়, মুখস্থ আগে পড়া থাকলেই হয়ে যায়। তো যখন আমরা ইয়েতে আসলাম, প্যাকেজে আসলাম, তখন আমরা ওই সিনেমার স্টাইলে এখানে কাজ শুরু করলাম। এখন কেউ তো মুখস্থ করে না, বেশিরভাগই কেউ মুখস্থ করে না, কারণ সবাই জানে যে আমার ডায়লগটা একবারে বলতে হবে না, আমাকে এই 2-3টে করে ডায়লগ বললে আমার একটা করে শর্ট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু অনেকটা রিল্যাক্সড হয়ে গেলাম আমরা, আগের মতো ওই টেনশনটা কমে গেল। আর চ্যালেঞ্জ যদি হয়, সেটা হলো যে ডিরেক্টর, যারা বিভিন্ন ডিরেক্টরের সাথে কাজ করি,
তো এক এক ডিরেক্টরের এক এক রকম চাওয়া থাকে, সেই চাওয়ার সাথে নিজেকে অ্যাডজাস্ট করা, এটা এর চেয়ে বেশি তো আমি আর কোনো চ্যালেঞ্জ দেখি না। টেকনোলজি তো টেকনোলজির মতো কাজ করে যায়। চেঞ্জ হতে থাকে। ক্যামেরা কি ক্যামেরায় ব্যবহার হচ্ছে এটা আমার কোনো মাথা ব্যথা নেই। যখন আমি অভিনেতা তখন এগুলো আমার কোনো মাথা ব্যথা না। কি ক্যামেরা হচ্ছে, কি সেট হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে, কি লাইট করছে, এগুলো আমার মাথা ব্যথা না। কারণ আমরা যারা বিটিভিতে কাজ করেছি এগুলো আমরা মোটামুটি সবই দেখে এসেছি ওখানে, এগুলো মোটামুটি অ্যাডজাস্ট করে এসেছি আমাদের সাথে। তো সুতরাং বাইরে যখন আমরা কাজ করি তখন আমরা ওগুলোতে অভ্যস্ত আগে থেকেই। আচ্ছা। আর এখনকার ছেলেরা যারা আসে তারা এগুলো জেনে শুনে আসে, কেউ পড়াশোনা করে আসে, কেউ শিখে আসে, ওয়ার্কশপ সেমিনার এগুলো অ্যাটেন্ড করে, কেউ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আসে। সুতরাং আমাদের চেয়ে ওরা অনেক অগ্রসর অবস্থায় থাকে। একদম স্যার, এবং একই সাথে আপনি বলছিলেন যে সেই সময় মুখস্থ করতে হয় পুরো নাটকটা। এই পুরো নাটক মুখস্থ করা তো কোনো সহজ বিষয় ছিল না, কতদিন লাগতো এবং সবাই কি মুখস্থ করতে পারতো? হ্যাঁ হ্যাঁ, আসলে কিছুই না, যখন প্রেশারটা থাকে ঘাড়ের উপরে তখন ঠিকই মুখস্থ হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। আমরা 4 দিনও মুখস্থ করেছি, 2 দিনও মুখস্থ করেছি, আবার 7 দিনও মুখস্থ হয়েছে। আর স্টেজের নাটকে যেমন 6 মাস রিহার্সাল দিতাম, পুরো নাটক মুখস্থ আমাদের, সব, কারো ডায়লগ বাদ নেই। নিজেরটা তো করতামই, সব ডাইরেক্ট ক্যারেক্টারের সংলাপ মুখস্থ করে ফেলতাম আমরা। সুতরাং মুখস্থটা আমি মনে করি এটা একটা রিলেটিভ ব্যাপার। কয়দিনে মুখস্থ করব কি হবে এটা টেনশনের উপর ব্যাপার, যে আমি কতটা মানে আমি অ্যালার্ট, যে আমি একটা লাইভ নাটক চলছে, লাইভ নাটক তো হয়েছে, তো লাইভ নাটকে তো আমাকে কেউ সাহায্য করবে না, কোনো প্রম্পটিংও হবে না, কেউ কাটবেও না। সুতরাং আমার টেনশন থাকে যে আমাকে মুখস্থ করতেই হবে। আমার মনে আছে আমি যখন একদম প্রথম থেকে লাইভ নাটক 2-4টা করেছিলাম বিটিভিতে, তখন পড়া মুখস্থ করার জন্য পড়া ধরতে হতো তো একজনকে। ওই আমার মেয়ে বিপাশা পড়া ধরতো, আমার স্ক্রিপ্ট নিয়েও পড়া ধরতো। তখন কত 3-4-এ পড়ে বোধহয় সেই সময়। আর তখন হাতে লেখা স্ক্রিপ্ট থাকতো বড় বড় বিটিভিতে, বড় বড় অক্ষরে, মা একটু ধরো, আমার পড়া ধরো, তো পড়া ধরতো, ওই ডায়লগগুলো বলতো, আমি আমারগুলো বলতাম। তো এইভাবে করে করে মুখস্থ হয়েই যায়। স্যার, আপনি বলছিলেন যে আপনি যখন একজন অভিনেতা তখন আপনার মানে চিন্তা করতে হবে না ক্যামেরা কি, লাইট কে করছে বা অন্যান্য প্রসঙ্গ নিয়ে। তবে আমরা প্রায় একটি বিষয় শুনে থাকি যে বর্তমানে যারা কাজ করছেন ওনারা অনেকেই ডিরেক্টরের উপরে কথা বলতে পছন্দ করেন, বা স্ক্রিপ্টটা হয়তো সেটে এসে নিজেরা একটু চেঞ্জ করে দেন, বা পুরো ইউনিটকে মানে নায়ক নির্ভর ইউনিট, এরকম আমরা কথাগুলো শুনে থাকি। আর্টিস্ট কে থাকবে, সহশিল্পী কারা থাকবে না, এগুলো নায়করা এখন নির্ধারণ করে। এটা প্র্যাকটিসটা কি আগেও ছিল নাকি এটা এখনই এই প্র্যাকটিসটা হচ্ছে? এইগুলো আগে ছিল না, এগুলো আমাদের সিনেমা জগৎ থেকে এসছে আর কি। আমাদের কমার্শিয়াল সিনেমাতে এই ধরনগুলো আমি দেখেছি। আমি তো সিনেমায় ঢুকেছি 72-তে ঢুকেছি, তারপরে অনেক সিনেমায় অভিনয় করেছি। তো সেখানে কিছু ক্লাসিক সিনেমাতে অভিনয় করেছি, পরের দিকে এসে কিছু কমার্শিয়াল সিনেমাতে অভিনয় করেছি। তারপরে এরকম কিছু দেখেছি যে নায়ক নির্ভর যেগুলো সিনেমা হয় সেখানে নায়কের কথা মতো সব কিছু হয়। তো এখন নাটকের মধ্যে সেই জিনিসটা এসছে, নায়করা নিজেই হয়তো প্রডিউস করছে কিন্তু নিজের নাম বলে না, ওই একজন প্রডিউসার দেখায় বা একজন ডিরেক্টর দেখায়, সেই করে, কিন্তু আসল নায়কই করে সব কিছু। তো এগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ এটা যখন আমার প্রফেশন তখন আমাকে তো এটা করতে হবে, তো করছি। আচ্ছা, আমরা যেটা করার কথা, যেটা চেষ্টা করি যে স্ক্রিপ্টে কাজ করব সেটা যেন রুচিশীল হয়, সুন্দর হয়, এটাই বড় কথা। স্যার, আমরা এই ধরনের প্রসঙ্গ নিয়ে আরো কথা বলবো, তবে আমাদের এই আয়োজনে কয়েকটি গেম সেগমেন্ট আছে। আমরা প্রথম গেম সেগমেন্টে যেতে চাই। ঠিক আছে দর্শক, চলে যাচ্ছে আমাদের গেম সেগমেন্ট অদ্ভুতরে। অদ্ভুতরে আসলে সাজানো হয়েছে অদ্ভুত কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন আপনার জন্য। একটি ছাগল 6 ফুট দড়ি দিয়ে বাঁধা, কিন্তু সে 18 ফুট দূরে গিয়ে ঘাস খেলো কিভাবে? 6 ফুট দড়ি দিয়ে বাঁধা, কিন্তু সে 18 ফুট দূরে গিয়ে ঘাস খেলো। ওই খুঁটি খুলে চলে গেছে টান দিয়ে। একদম ঠিক, কারণ দড়িটা গলায় বাঁধা ছিল, খুঁটিতে না। দারুণ। পরের অদ্ভুত প্রশ্ন। বেড়ে যদি যায় একবার, কোনোভাবেই কমে না। হ্যাঁ, একবার যদি বেড়ে যায় আর কখনোই কমবে না, হ্যাঁ, কি? খাল। খাল তো চাইলে ভরাট করা সম্ভব। খাল কাটতে কাটতে চলে যাবে, ওটা তার কখনো হবে না। ওইটা আবার ভরাট করা যাবে চাইলে, আবার খাল তো মাটি দিয়ে ভরাট করা যাবে, বাট এটা এমন একটা জিনিস যেটা কখনো কারোর কমবে না যতই আমরা চেষ্টা করি না কেন। সেটা বয়স,
একদম ঠিক বয়স। পরের অদ্ভুত প্রশ্ন, কি আমরা খুলি না কিন্তু বন্ধ করি? খুলি না কিন্তু বন্ধ করি। কিন্তু বন্ধ এটা একটু ট্রিকি। একটা উদাহরণ দিতে পারি যে আমরা এটা আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করি, কেননা এটি ব্যবহার না করলে সময়ের সাথে আমাদের যে একটা সখ্যতা সেটা আর থাকতো না। আমরা মানে সময় মতো সব জায়গায় পৌঁছাতে পারতাম না বা উঠতে পারতাম না ঘুম থেকে। এটা তো বেশি পেঁচালো মনে হচ্ছে কিছু। মানে খুবই সিম্পল জিনিস, আমরা ঘুম থেকে উঠতে পারতাম না সময় মতো সেটা না থাকলে। আমরা খুলি না, বন্ধ করি। বন্ধ করি, এবং ওইটা ছাড়া আমরা ঘুম থেকে উঠতে পারতাম না। না, পারলাম না এটা। অ্যালার্ম। হ্যাঁ, অ্যালার্ম। অ্যালার্ম। আমরা তো এটা বন্ধ করি, আমরা বলি না অ্যালার্মটা বন্ধ করো, আচ্ছা, কিন্তু ওটা তো আমরা খুলি না। না, এটা এটা একটু ট্রিকি, কাছাকাছি ভাবছিলাম কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না। একটু ট্রিকি। যাক, পরের অদ্ভুত প্রশ্ন, কার ছাতা সব থেকে ছোট? ব্যাঙের ছাতা। একদম ঠিক। আপনার চিন্তা করার সময়ও লাগছে না। পরের অদ্ভুত প্রশ্ন, আকাশ থেকে পড়লে বৃষ্টি, আকাশের দিকে উঠলে কি? আকাশ থেকে পড়লে ওটাকে আমরা বলি বৃষ্টি, কিন্তু আকাশের দিকে যদি উঠে যায় সেটা কি? বাষ্প। একদম ঠিক। হ্যাঁ, সবগুলো হয়ে যাচ্ছে কিভাবে যেন খুব দ্রুত। পরের অদ্ভুত প্রশ্ন, কোন জিনিস ঘরে ঢুকলে ছোট হয় আর বাইরে আসলে বড় হয়? ঘরে ঢুকলে ছোট হয় আর বেরোলে বড় হয়। আপনার সাথে অলওয়েজ থাকে যখন আপনি আউটডোরে শুট করতে যান। বৃষ্টির দিনে কাজে আসে, হ্যাঁ, বৃষ্টির দিনেও কাজে আসে, তীব্র রোদেও কাজে আসে, এবং আপনার সাথে থাকে আর কি সেটা। তাহলে তো ছাতা হতে পারে। ছাতা। হুম। একদম ঠিক, কারণ আমরা বাসায় যখন আসি ছাতাটা ভাঁজ করে ভাঁজ করে রাখি, রাখা, আচ্ছা। বাইরে বের হলে আবার খুলে দেই। হ্যাঁ। পরের অদ্ভুত প্রশ্ন আপনার জন্য। হিন্টসের জন্য আমার মাইনাস পয়েন্ট না, মাইনাস কোনো পয়েন্ট মাইনাস নেই। পরের অদ্ভুত প্রশ্ন, কোন জিনিস বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়? হ্যাঁ, কোন জিনিস বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়ে যায়। কোন জিনিস বয়স বাড়ার সাথে সাথে? বর্তমানে এই যুগে আসলে আমরা সেই জিনিসটা ব্যবহার করি আভিজাত্যের জন্য, সুগন্ধির জন্য, কিন্তু একটা সময় সেই জিনিসটা ব্যবহার করা হতো প্রতিনিয়ত, যেন প্রপারলি কাজ করা যেতে পারে, যেন সবকিছু দৃষ্টিতে আসে। বয়স বাড়ে মানে সময়ের সাথে সাথে নাকি? সময়ের সাথে সময়ের সাথে সাথে ছোট সাথে হয়ে যায়। ছোট হতে থাকে। সময়ের সাথে সাথে ছোট হয় কি? এটার আরও একটি উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আগে যখন আগে বা এখন যখন একেবারে বারবার যখন লোডশেডিং হয়, ইলেকট্রিসিটি থাকে না, তখন কিছু কিছু পরিবার ব্যবহার করে মোমবাতি। মোমবাতি। বয়স বাড়ার সাথে সাথে ছোট হতে থাকে। আচ্ছা, পরের অদ্ভুত প্রশ্ন। তোমার হিন্টস গুলো ভালো। থ্যাংক ইউ। পরের অদ্ভুত প্রশ্ন, কোন জিনিসের ছায়া নেই? সূর্যের তো ছায়া নেই আমি জানি, আর কার ছায়া নেই? পৃথিবীতে আছে এরকম একটা জিনিস যেটার ছায়া নেই। ছায়াহীন। এসব ব্যাপারে আমি খুব কাঁচা আসলে, আমি এই কুইজ টুইজ গুলো। আমি একটা হিন্ট দিতে পারি। এটা এমন একটা জিনিস আসলে সেটার উপরে কোনো ছায়া নেই। এখানে আমরা যদি বলি কোনো আসলে শেডও নেই যেটার উপরে আমরা ছায়াটা পাবো। ওইখানে দাঁড়ালে আমরা রোদে পুড়ে যাব, বৃষ্টিতে ভিজে যাব, এরকম একটা ব্যাপার। কোন জিনিসের ছায়া নেই? আমাদের যাতায়াতে ওই জিনিসটা থাকে, আসলে ওইটার সাথেই আমাদের যাতায়াত করতে হয়। আমি তো জানতাম মনে হয় এটা কি যেন একটা জিনিস ছায়া নেই। আগে আগে জানতাম যে জিনের কোনো ছায়া নেই, এটা আমি জানতাম। হ্যাঁ, ওটাও হতে পারে। না, ওখানে আবার একটা দ্বিমত থাকে না, অনেকে বলে যে জিন আয়নাতে দেখা যায়, বাস্তবে ওই যে ছায়া হিসেবে দেখা যায়। সাধারণত আমরা জিন বিশ্বাস করি, তো আমরা আমরা জানি যে জিন সঙ্গে থাকে, কিন্তু তার কোনো ছায়া থাকে না। তার কোনো ছায়া থাকে না, একদম ঠিক। তবে এটা হচ্ছে রাস্তা, আমাদের মানে উত্তর মতে রাস্তা, কারণ রাস্তার কোনো ছায়া থাকে না, সেখানে দাঁড়ালে আপনি ভিজে যাবেন, রোদে পুড়ে যাবেন, কিংবা পাশেও রাস্তার কোনো শ্যাডো পড়ে না। আচ্ছা, রাস্তা তো এমন একটা জিনিস, মানে যাই হোক, এটা তো ঠিকই আছে, কিন্তু ডিফিকাল্ট, একটু একটু প্যাঁচানো আর কি। পরের অদ্ভুত প্রশ্ন, কতর থেকে কত বাদ দিলে কত থাকে? কতর থেকে কত বাদ দিলে কত থাকে? কত থাকে? না না না, কতর থেকে কত বাদ দিলে কত থাকে? কত থেকে কত বাদ দিলে কত থাকে? কত থাকে না, কতর থেকে কত বাদ দিলে কতর? হ্যাঁ, কতর। কতর থেকে কত বাদ দিলে কত থাকে? কত থাকে? তো রো থাকে, আর কত থাকে? একদম ঠিক। একটু এটা হচ্ছে যে গুগলি টাইপের প্রশ্ন। শেষ অদ্ভুত প্রশ্ন, কি মানুষ নিতে পারে কিন্তু কাউকে দিতে পারে না? কি মানুষ নিতে পারে কিন্তু কাউকে দিতে পারে না? নিতে পারে কিন্তু দিতে পারে না? কেবলমাত্র সৃষ্টিকর্তা চাইলেই দিতে পারে, কিন্তু নেওয়াটা কোনো ব্যাপারই না, যখন তখন নিয়ে নিতে পারে, এবং এটা নেওয়া উচিত না। মানুষ নিতে পারে প্রাণ।
প্রাণ, জীবন, একদম ঠিক। অদ্ভুত প্রশ্ন শেষ, আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আলোচনায়। হ্যাঁ, কিন্তু পাস করলাম না ফেল করলাম? আপনি পাশ করেছেন, সবগুলো পেরেছেন। অদ্ভুত প্রশ্ন শেষ, আবারও চলে আসি আমাদের আগের আলোচনায়। এবার একটু জানতে চাই মিডিয়াতে আগমনের কারণ। ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল, নাকি এমন কোনো টানাপোড়েন ছিল যার জন্য আসতে হয়েছে, বা চারপাশের মানুষের ইচ্ছে ছিল? এটা কোনো টানাপোড়েনও না, কোনো স্বপ্নও না। এটা হলো যে একটা এক ধরনের ইন্সপিরেশন আমি পেয়েছিলাম কোনো একটা জায়গা থেকে। আমি ছোটবেলায় চট্টগ্রামে বাস করেছি। আমার বাবা রেলে চাকরি করতেন, আমি রেলের কলোনিতে থাকতাম। এবং রেলে একটা ইনস্টিটিউট আছে, ওয়াজুল ইনস্টিটিউট চট্টগ্রামে, ওটাতে সেক্রেটারি ছিলেন আমার বাবা, জেনারেল সেক্রেটারি। ওখানে নাটক হতো, প্রত্যেক মাসে নাটক হতো মঞ্চে। তা আমরা তো 3 বছর বয়স থেকে আমি চট্টগ্রামে, তো জ্ঞান হয়ে দেখেছি বাবা ওখানে সেক্রেটারি। তো নাটক হলে মা দেখতে যেতেন, তো আমি মায়ের সাথে সাথে যেতাম ছোটবেলা থেকে। ওই যে দেখা শুরু হলো নাটক, ভাল লাগতো, মার ভালো লাগতো। প্রথম প্রথম বিরক্ত হতাম, কিন্তু পরের দিকে দেখতাম যে ভালো লাগতো। এবং সেখানে একজন অভিনেতা অমলেন্দু বিশ্বাস, যাকে আমি আমার ইন্সপিরেশন মনে করি আর কি। একটা লোক, এরকম স্ট্রেট একটা লোক, লম্বা গলা, গম গম করছে, হাঁটা চলা কথাবার্তা সব কিছু অভিনয় করছে। অভিনয় তো আর কিছু বুঝতাম না, তো ভালো লাগতো এই লোকটাকে। তারপরে যখন বড় হলাম আস্তে আস্তে, 5, 6, 7, 8, মানে যখন 5-এ পড়ি, তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমরা করি না কেন অভিনয়। Step, 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 step is our best choice. সবার right, super fit. Step, 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 super hit. তো আমাদের কে নিবে অভিনয় করতে, আমাদের কেউ নিবে না। তো আমি আর আমার বন্ধু জামালউদ্দিন হোসেন, মিন্টু ওর নাম, আমরা বললাম চল আমরা একটু করি, নাটক করি। কী করে করবো, করি না আমরা দেখি। তারপরে আমার এক মামা ছিল বাসা, মামা বললাম এটা হ্যাঁ করো, আমরা আমি ডিরেকশন দেবো। মামা ডিরেকশন দিলে আমরা টিপু সুলতান করলাম, মঞ্চ বানালাম আমরা, চৌকি দিয়ে, মায়ের শাড়ি দিয়ে, শতরঞ্জি দিয়ে, মানে টেবিল চেয়ার বাড়ি থেকে নিয়ে এসে বাড়ির পাশে মঞ্চ বানায় আমরা নাটক করলাম। এই যে নেশা মাথার মধ্যে ঢুকলো আর ছুটলো না। এটা কিন্তু কোনো টানাপোড়েনও না, কোনো স্বপ্নও না, কিচ্ছু না। নেশা। এবং জীবনে যে অভিনেতা হব এইরকম কোনো স্বপ্ন না, কিন্তু ওই যে নেশা করতে ভালো লেগে গেল, তারপরে নিজেরা করতাম। তো বারবার তার মঞ্চ বানিয়ে করা যায় না। তখন ওই ক্যারিকেচার করতাম রুমের মধ্যে, বন্ধু বান্ধব নিয়ে এসে কমিক করতাম। এই করতে করতে তারপর ক্লাস 10-এ এসে মঞ্চে উঠলাম, ওই ওয়াজুল ইনস্টিটিউটের মঞ্চে উঠলাম। তারপরে পাড়াতে নাটক হলো, আমার ডাকলো, করলাম। কলেজে নাটক করলাম, চিটাগাং কলেজে। ঢাকায় আসলাম, বুয়েটে নাটক করলাম। প্রতি বছর নাটক করতাম বুয়েটে। এ তো পুরোপুরি একেবারে মজ্জা রক্তের মধ্যে ঢুকে গেল এটা। চাকরিতে ঢুকলাম, কিন্তু নাটক আমাকে ছাড়লো না। এই মঞ্চ নাটক যেখানেই হয় দৌড়াদৌড়ি শুরু করতাম, এখানে করতাম, ওখানে করতাম, চাকরিও করছি। তখন তো আমি অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ার, আরামসে ঘুরে বেড়াতাম, গাড়ি ছিল সঙ্গে একটা। তারপরে একটা থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, ওরা মানে থিয়েটার গ্রুপ করবে, ওদের কিছু আর্টিস্ট দরকার, এই ঢুকে গেলাম ওখানে। আমি গ্রুপটা করলাম, আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার। এই থিয়েটারের মধ্যে ঢুকলাম, রেডিওতে ঢুকলাম এক সময়, টেলিভিশনে ঢুকলাম এক সময়, এইভাবেই। কিন্তু এগুলোকে যে একেবারে প্রফেশনাল হিসাবে নিব, প্রফেশন হিসাবে, এটা আমি চিন্তা করিনি। সময়ের সাথে এটা জাস্ট প্যাশন হিসাবে কাজ করি, ভালো লাগে করি, চাকরি করছি, সব কিছুই করছি। 96-এ আমি ডিসিশন নিলাম, না যখন প্যাকেজ আসলো তখন আমি ডিসিশন নিলাম যে না, আসলে এভাবে হবে না। কারণ এতে আমার অর্থনৈতিক সমস্যা হচ্ছে। কারণ আমি টাকার, আমার তো দরকার, সংসার চালাতে হবে, সব কিছু করতে তো হবে। তো এভাবে আমি নাটকের পিছনে ঘুরছি, সেখানে ক টাকা পাই? মঞ্চতে কোনো টাকা নেই, রেডিওতে 80 টাকা 90 টাকা, একটা নাটক করলে 100 টাকা,
টেলিভিশনে 200 টাকা করতাম, তারপরে 2000 টাকা, ওতে তো সংসার চলে না। কিন্তু প্যাকেজ নাটক যখন আসলো তখন দেখলাম যে না, এটা করলে আমার সংসার চলে। মাঝখানে অবশ্য সিনেমা করেছি কিছু, সেও ওই অনুরোধের আসরের মতোই আর কি, খুব একটা প্রফেশনাল হিসেবে না। শখ থেকে। হ্যাঁ, 96-এ আমি টোটালি প্রফেশনাল হয়ে গেলাম। স্যার, আপনার কথায় আমি বেশ অবাক হচ্ছি, যে ছেলেটা ভাবছিল যে তাকে কেউ কাজে নেবে, সে আজ বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির এমন একজন মানুষ যার সাথে কাজ করতে সবাই চায়, সবাই অপেক্ষা করে যার জন্য। তো এই যে লাইফের চেঞ্জেসগুলো, এগুলো কেমন লাগে এখন এসে? এগুলো তো সব স্বাভাবিক হয়ে গেছে না, এগুলো তো হবেই। আমরা যেমন একটা সময় ছিল যে আমাদের যারা গুরু যাদেরকে মনে করি, তাদের সাথে কাজ করাটা আমরা মনে করতাম যে এটা বিরাট ব্যাপার আমাদের সাথে। মোস্তফা ভাই ছিলেন, হাসান ইমাম সাহেব ছিলেন, সিরাজুল ইসলাম, আবুল খায়ের, মাসুদ সাহেব। তো এনাদের সাথে কাজ করতে আমরা মনে করতাম যে এটা জীবনের একটা বিরাট ব্যাপার। তো হয়তো হয়তো কিছুটা হয়তো তাদের কাছাকাছি যেতে পেরেছি। তো এখন হয়তো অনেকে মনে করে যে হায়াত ভাইয়ের সাথে কাজ করলে ভালো লাগবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে করি না। স্যার, যদি আপনাকে জিজ্ঞেস করি, প্রথম যখন আপনি অনুভব করলেন যে আপনি এখন একজন বড় স্টার হয়ে গেছেন, বাসা থেকে বের হলে মানুষ আপনাকে চিনছে, ছবি তুলতে আসছে বা অটোগ্রাফ নিতে আসছে, ওই প্রথম অনুভূতিটা কেমন ছিল? না, এটা তো টেলিভিশনে যখন আমি ঢুকলাম তখন থেকেই মানুষের চোখে পড়লাম। আর স্টেজে তো ধরো, স্টেজে যারা দর্শক সংখ্যা খুব সীমিত, সেখানেও নিশ্চয়ই আমাকে পছন্দ করার মতো প্রচুর লোক ছিলেন। কিন্তু রিয়াল যদি আমি বলি যে মানুষের ভালোবাসা পাওয়া শুরু করেছি, সেটা টেলিভিশনের অভিনয়ের পর থেকে। সেটাও ধরো স্বাধীনতার পরে, ধরো 72-তে, 68-69-এ যেগুলো করেছি টুকটাক করেছি। কিন্তু 72 থেকে আমি ফুল ফ্লেজেড টেলিভিশনে অভিনয় করি বিটিভিতে। তখন থেকে মানুষ আমাকে পুরোপুরি চিনেছে। তো খুব স্বাভাবিক ব্যাপার, রাস্তাঘাটে দেখা হলে সালাম দিচ্ছে, কথা বলছে। আর তখন তো এই মোবাইল ক্যামেরা ছিল না, ওই যন্ত্রণা ছিল না আর কি। কিন্তু মানুষের দেখা হলে সালাম দেওয়া, হাত মেলানো, কথা বলা, এগুলো তো ছিলই। অফিসে আমার বস, আমার অধস্তন কর্মচারী যারা, তারা সবাই আমাকে শ্রদ্ধা করতো, আলাদা একটা অন্য চোখে দেখতো, এগুলো তো হতোই। তারপরে যখন প্রথম ইন্টারভিউ নিতে আসলো পত্রিকা থেকে, সেটা তো আরও একটা অন্যরকম আনন্দ ছিল, যে বা এক ধরনের শিহরণ, আরে আমার পত্রিকায় আমার ইন্টারভিউ যাবে। তো এইগুলো তো আমি মনে করি যে এগুলো এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট এগুলো যার হয় একটা আনন্দেরই ব্যাপার, একদম। এক ধরনের শিহরণীয় অনুভব করি। আচ্ছা, ভাষা এবং পোশাক আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা আজ আপনি যে ভাষা প্রয়োগ করছেন, আজ আপনি যে গল্প মানুষকে দেখাচ্ছেন, আজ আপনি যে পোশাক পরছেন, সেটাই আগামী দিনের বাংলাদেশের ইতিহাস হচ্ছে, ঐতিহ্য হচ্ছে, এবং ঘরে ঘরে সেটা প্র্যাকটিস হচ্ছে। সব নাটক আমি বলবো না, তবে এটাও আমরা অস্বীকার করতে পারবো না যে কিছু নাটকে ভাষাগত কিছু জটিলতা থাকছে, যেটা আমরা সাধারণত ব্যবহার করি না, বা যেই ভাষা বাবা মার সামনে দেখলে বা শুনলে আমরা লজ্জা পাবো, এরকম ভাষার প্রয়োগ হচ্ছে। পোশাকের ক্ষেত্রেও তেমন কিছু নজির দেখছি, যে গল্পতে হয়তো অতটা খোলামেলা পোশাক না পরলেও চলতো, তবে এমন পোশাক দেখানো হচ্ছে যেটা আসলে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের কালচারের সাথে যায় না, বা এমন পরিবেশ দেখানো হচ্ছে, এমন সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে যেটা আসলে বাংলাদেশের স্বাভাবিক পরিবারগুলোতে হয় না। এটা নিঃসন্দেহে একটা নৈতিকতার ব্যাপার আছে, মূল্যবোধের ব্যাপার আছে, যেখানে আঘাত হানে। তবে আপনার দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টা কেমন, বা এটা চলতে থাকলে পরবর্তী প্রজন্ম কি শিখবে, কি পাবে? এটা যে তোমরা যেটা বলো কি ট্রেন্ডি, ট্রেন্ডিং। এখন এখানে কেউ কেউ অতি বিপ্লবী আছে, তো তারা সব কিছু বেশি অ্যাডভান্স হয়ে গেছে, যেটা হয়তো আমাদের সমাজের সাথে যায় না, সেগুলো তারা ব্যবহার করছে, কথাবার্তা সব কিছু। কিন্তু আমি কিন্তু অনেক মানে ব্যাকডেটেড মানুষ, মানে আমি ডাউন টু আর্থ ম্যান। আমি এগুলো সব কিছু নিতে পারি না আর কি। তো আমার নাটক যখন আমি ডিরেকশন দিই, তখন আমি এগুলো খুব ভালো করে দেখে নিই, যে পোশাক কীরকম হবে, কথাবার্তাগুলো, ভাষাটা কীরকম হবে। আমার কথা হচ্ছে আমি গ্রামের ভাষা বলবো, যখন গ্রামের নাটক করবো আমি গ্রামের ভাষা বলবো। আমি যখন একটা আঞ্চলিক ভাষা বলার দরকার, আমি আঞ্চলিক ভাষা বলবো। কিন্তু আমার সব নাটকই এখন ওই একটা মিক্সড ভাষা, যেটা ওটা বলতে হবে, ওটা বললে নাকি পাবলিক খায়, বেশি শুনিয়ে খায়, একটা শব্দ ইউজ করা হয়। তো ওইটাতে আমি বিশ্বাস করি না, ওটা আমাদের যে নাটকের যে ভাবমূর্তি, সেটা নষ্ট করে দেয়। এবং আমরা এখন তো শুনি যারা
অবশ্য আমাদেরকে ব্যাকডেটেড বলে লোকজন। আমার তাতে কোনো আপত্তি নাই, আমি ব্যাকডেটেড, কারণ আমি আমার শিকড়কে ভুলি না, শিকড়ের থেকেই তো আমাদের আজকের এই অবস্থান। তো অনেকেই বলে ভাই আপনাদের নাটক এখন আর দেখি না, কেন দেখেন না? ভাই ভাই কি ভাষা, কি গল্প, কি সব কথাবার্তা সংলাপ বলে, তো এগুলো শুনি আর কি, শুনে বলি ভাই ইয়াংদের ব্যাপার স্যাপার এগুলো একটু হজম করে নিতে হয় আর কি কিছুটা। এই হলো অবস্থা। এবং একই সাথে তবে এতে হয় কি আমার ভাষার ক্ষতি হচ্ছে। একদম। এবং একই সাথে এটাও বলতে হয় যে এখনো আমরা যদি বিনোদনের জন্য যারা দেখছে তারা তো যে কোনো ধরনের নাটকই দেখছে, কিন্তু সবাই বিনোদনের জন্য কেবল নাটক সিনেমা দেখে না। অনেকে আছে এটাকে একটা এডুকেশনাল কারণে হয়তো কেউ দেখছে, কেউ হয়তো কিছু শেখার কারণে দেখছে, কিছু জানার কারণে দেখছে, কিংবা হয়তো তার ছোট বাচ্চাকে দেখাচ্ছে যেন সে ভাষার দক্ষতাটা অর্জন করতে পারে। তারা ঘুরে ফিরে কিন্তু আপনাদের ওই পুরোনো নাটকেই যাচ্ছে। বা আমি যদি বলি, আমি আমার জীবনে আমি যখন আসলে বড় হওয়া শুরু করেছিলাম বা যখন আমার বুদ্ধি হয়েছে, আমি যখন কলেজে পড়ছি বা ইউনিভার্সিটিতে পড়ছি, তখন আমি খুঁজে খুঁজে সেই কিন্তু আগের নাটকগুলোই দেখেছি ইউটিউব থেকে বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো থেকে। তার মানে ভালো নাটকের চাহিদা আজ থেকে 30 বছর পরেও থাকবে, কিন্তু সমসাময়িক নাটকগুলো একটা সময় ধ্বংস হয়ে যাবে, এমনই তো হওয়ার উচিত বা না, কথা। আসলে এটা এটা তো ঠিকই। আমাদের সময় নাটক মা বাবা বলতো যে নাটক দেখবি তাহলে ভাষা শিখবি, কথা বলা শিখবি। আর এখন বলে খবরদার নাটক দেখবি না, ভাষা নষ্ট হবে। ভাষা নষ্ট হয়ে যাবে। তো এই এই ডিফারেন্সটা তো এসছে। আর আমাদের কিছু ডিরেক্টর তারা মনে করে যে না, শুদ্ধ ভাষায় নাটক এগুলো নাকি ন্যাচারাল না, আহ, এ ভাষায় আমরা কথা বলি না, আমরা আসছে গেছে করছে খাইছে এই ভাষায় কথা বলি। তো এখন এই বিতর্ক চলছে। আমি ব্যক্তি জীবনে অনেক ট্রল হই যখন আমি ওই যে সে গতানুগতিক ভাষাগুলো ব্যবহার করতে পারি না। যেহেতু আমি উপস্থাপনা করি, শুদ্ধ ভাষার প্র্যাকটিসটাই করার চেষ্টা করি যতটুকু হয় আর কি। অনেক সময় আমাকে অনেকে বলে ঢং করছে বা একটা না, ফেক ওটা ব্যাপার বলবে তারা, করছে। কারণ তারা তাদের 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 যে চিন্তাধারা সেটাকে এস্টাবলিশ করতে চায় তারা। একদম সেই জন্য তোমারটাকে তারা যেভাবে গ্রহণ পারুক করবে না। এটার বিরুদ্ধে কথা বলবে। এবং স্যার একই সাথে আমরা views এমনকি আমাদেরকে বলে ভাই আপনারা কলকাতা ভাষা কেন বলেন? কলকাতা ভাষা কি? কলকাতা কি আমাদের যে ভালো ভাষা বলে? না, আমাদের ভাষার কলকাতা ভাষার মধ্যে পার্থক্য অনেক আছে। পার্থক্য আছে, আমরা অনেক প্রমিত বলি। নিশ্চয়ই। ভাইরাল ভিউজ হওয়ার জন্য কাজ পাওয়া, এটা আসলে কি আদৌ আমাদের রাখা উচিত বা এটা আমরা কি পরিবর্তন করতে পারি? এটা আরো যদি উদাহরণ আমরা দিতে চাই, তাহলে এমন অনেকে আছে বর্তমানে কাজ করছে যারা মূলত কোনো কাজই করতো না বা কাজ করতো না, মানে আমি ট্যালেন্টও নেই তাদের আসলে। তারা হয়তো কিছু লিপসিং ভিডিও করছে, তারা হয়তো কিছু টিকটক ভিডিও করছে, বা হয়তো পোশাকের জন্য বেশ সমালোচিত, তারা বড় বড় প্রজেক্ট পাচ্ছে। এই ব্যাপারে আসলে আপনার মতামত জানতে চাই। এগুলো তর্ক বিতর্কের ব্যাপার, আমি এর ভিতরে যেতে চাই না। আসলে মানুষ, ওই যে তোমাকে বললাম ট্রেন্ডিং, এখন একটা ট্রেন্ড তৈরি হয়েছে না যে আমি আমার মতো পোশাক পরবো, কে কি বলার আছে। সেখানে আমরা বড়জোর এটুকু বলতে পারি যে আমাদের সমাজের রুচি অনুযায়ী পোশাক পরা উচিত, এর বেশি তো আর বলা যায় না, একদম তাই না? ঠিক, একদম ঠিক। স্যার, এবার আপনার কাছ থেকে আপনার খুবই পছন্দের একটা ডায়লগ শুনবো। এটা দেওয়ানগাজীর কিস্সার সংলাপ। আমি ওখানে মাখনের চরিত্রে অভিনয় করি। মাখন হচ্ছে ওই যে ওখানকার যে জোদ্দার, তার চাকর। তো আমি সেই চাকর, আর আলী জাকের হচ্ছে সেই যোদ্ধার। এই দুটো মেইন ক্যারেক্টার নাটকের মধ্যে। তো একটা জায়গা আছে সেখানে আমাকে যোদ্ধার জিজ্ঞেস করছে, তো মদ টদ খেয়ে খুব মাতাল হয়ে রয়েছে, আর আমিও মদ খেয়েছি তার সাথে, দুইজনে মিলে আমাকে জিজ্ঞেস করছে, বলো এখন আজকে থেকে তুমি হইলে গিয়ে আমার জামাই, তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেবো, তোমার কি চাই বলো? ধানি জমি, গরুর বাথান, এই বাড়ি, এই ওই যে রোয়া যা দেখতেছ সব তোমার দেবো, বলো তোমার কি চাই? তখন আমি বলতেছি, হুজুর আমি মাপ চাই, আমার মাফ করে দিন, আমি চলে যাই। দারুণ দারুণ, বেশ মানে বড় একটা ডায়লগ, এখনো মনে রেখেছেন। মানে এই যে মুখস্থ করার যে পাওয়ার, সেটা এটা। স্যার, এবার আপনাকে আমি আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে বর্তমানে যারা কাজ করছে এমন এমন কিছু মানুষের নাম বলবো, এক কথায় তার সম্পর্কে কিছু একটা বলতে হবে আমাদেরকে। ওরে বাবা, একদম প্রথম নাম হচ্ছে শাকিব খান, বিরাট বড় একজন হিরো, আফরান নিশো, ভালো অভিনেতা, সিয়াম আহমেদ, মানে ক্রিয়েটিভ অ্যাক্টর। পূজা চেরি। পুদুচেরির অভিনয় আমি দেখেছি বলে মনে পড়ে না, তবে নাম শুনেছি, মাস্ট বি গুড অ্যাক্ট্রেস।
নুসরাত ফারিয়া, তার সাথে বিজ্ঞাপন করেছি, ভালো। পরিমণি, পরিমণির সাথে অভিনয় করেছি একদম প্রথম সিনেমাতে, বুদ্ধি আছে, শরীফুল রাজ। নো আইডিয়া। ওকে স্যার, এটা শেষ। আমরা আমাদের পরবর্তী গেম সেগমেন্টে চলে যেতে চাই। দর্শক, চলে যেতে চাই আমাদের পরবর্তী গেম সেগমেন্ট জনতা জানতে চায়। স্যার, আমাদের যারা অডিয়েন্সরা আছে ওরা তো অনেক কিছু জানতে চায়, ওদের কিউরিয়াসিটি অনেক কিছু নিয়ে। তেমনই ওদের প্রশ্ন নিয়ে আমরা সাজিয়েছি জনতা যা জানতে চায়। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আপনাকে এটা এভাবে নিতে হবে, একটা করে স্টিকার তুলতে হবে এবং যে প্রশ্নটা লেখা থাকবে সেটার উত্তর দিতে হবে। আরে বাবা, জনতা জানতে চায়। আচ্ছা। আবুল হায়াত নাটক, যে কোনো একটা নাটকের নাম বলে দিতে পারেন। বহিপীর। মূলত সবাই হচ্ছে আপনার নাটকগুলো আপনার নাম দিয়ে সার্চ করে দেখে গুগলে এই সার্চ দেয়। বহিপীর, হ্যাঁ। পরের প্রশ্ন আমরা দেখতে চাই, পরে মানুষ আর কি সার্চ করে। এইজ 81+। সব সত্য আমরা বলে দিচ্ছি। আমরা পরের জনতা কি জানতে চাই সেটা দেখে নেই। ওয়াইফ শিরি হায়াত। পরের জনতা কি জানতে চাই। আচ্ছা, পুরো হাড়ির খবর নিয়ে নিচ্ছে তো। পুরো হারির খবর। আবুল হায়াত ডটার, 2 daughters, বিপাশা হায়াত, নাতাশা হায়াত। এই তথ্যগুলো মূলত সবাই জানে, তারপরে একই প্রশ্নই মানুষ বারবার হ্যাঁ, করছে। এগুলো তো সবাই জানে, তারপরেও ঠিক আছে, আরো হয়তো কিছু কারো হয়তো জানার ইচ্ছা থাকতে পারে। সান ইন ল, সেটাও সবাই জানে। সান ইন ল তকির আহমেদ, শাহিদ শরীফ খান, দুইজনই অভিনেতা। পরের জনতা যা জানতে চাই সেই প্রশ্ন। আবুল হায়াত বুয়েট, ইয়াস বুয়েট, সিভিল ইঞ্জিনিয়ার। পরের অদ্ভুত প্রশ্ন। আবুল হায়াত হোম ডিস্ট্রিক্ট। হোম ডিস্ট্রিক্ট বলতে জন্মভূমি বা জন্মস্থান, সেটা হলো মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। আর আমার বেড়ে ওঠা চট্টগ্রাম। 3 বছর বয়স থেকে আমি চট্টগ্রামে, সুতরাং আমি আমার বাড়ি চট্টগ্রাম। আর 60 বছর ধরে আমি ঢাকাতে আছি, সুতরাং আমি ঢাকার লোক। একদম ঠিক। হ্যাঁ। আবুল হায়াত ডিরেকশনস, যে কোনো একটা বললেই হবে। দ্বিতীয় বাসর, ওকে, চলে যাচ্ছি টিভি নাটক দ্বিতীয় বাসর। আর মঞ্চ বিসর্জন রবীন্দ্রনাথের। পরের অদ্ভুত প্রশ্ন, যেটা জনতারা করে থাকে সাধারণত। মুভি একটা নাম বললেই হবে। জয়যাত্রা, দারুচিনি দ্বীপ। ওকে, ফিল্ম অ্যাওয়ার্ড, দারুচিনি দ্বীপ, 500 চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা। শেষ জনতার আর প্রশ্ন। আরটা কি আছে জানো? জনতার শেষ প্রশ্ন। ঢাকা ওয়াসা, রিটায়ার করে চাকরি ছেড়েছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে 1982-তে। ওকে, জনতা যা যা জানতে চাই আমরা জেনে ফেলেছি। এবার আমরা আবারও ভিন্ন প্রসঙ্গে চলে যাব। স্যার, এখন আপনার কণ্ঠে একটা গান শুনবো আমরা। হ্যাঁ, একটা ছোট্ট গান। আমার এক কাছে লাইন। আমি কি গান গাইবো? আমি গান গাই কোনোদিন? এই জন্যই আমাদের এই সেগমেন্টে হচ্ছে আপনি যা করেন না তেমন কিছু একটা আমরা নিব। যা করি না মানে অনেক কিছুই তো করি না, সেগুলো তো সব করা যাবে না। এই জন্য এখানে গানটা করা যাবে না, ঠিক গান না? আমি পছন্দ করি, গান আমি শুনতে পছন্দ করি। আমি কোনো বিশেষ কোনো গান না, সব রকম গানই আমার মোটামুটি ভালো লাগে। একটু গুনগুন করে এক লাইন শোনালেই হবে। কিন্তু লোকে হাসবে তো এগুলো শুনে। একেবারে না। একবার আমি একটা 4 লাইনের গান লিখেছিলাম আমার নিজের নাটকের জন্য, সমুদ্র বিলাস। আচ্ছা, আমার নিজের লেখা নাটক, আমার ডিরেকশন, আমার অভিনয় সব কিছুই আছে ওটার মধ্যে, সমুদ্র বিলাস। ওইটা টাইটেল সং। দর্শকরা ইচ্ছা করলে ওইটা ইউটিউব থেকে শুনতে পারেন গানটা। হাদি ভাই গিয়েছেন আমার গানটা। সমুদ্র চির নতুন, অথচ কত পুরাতন তুমি, ছুঁয়ে যাও কত দেশ কত ভূমি, মরুভূমি। সমুদ্র চির নতুন, অথচ কত পুরাতন তুমি। চমৎকার। স্যার, এবার আমরা আরেকটা মজার গেম সেগমেন্টে যাব। হ্যাঁ, একটা মজার গেম সেগমেন্টে যাব। কি সেটা? সেটা বলছি, আগে দর্শকদের জানিয়ে দিয়ে আসি। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেম সেগমেন্টে।
এই গেম সেন্টারটা অনেক বেশি মজার, কারণ এই ঝুড়িটা আমি আপনার হাতে দিয়ে দিলাম এবং এখন আপনার কাজ হচ্ছে এই বলে থাকা সবগুলো বল এই ঝুড়ির ভেতরে দিয়ে দেওয়া। সিম্পল। সবগুলা বল? হ্যাঁ, সব জাস্ট এমনি আপনি দিয়ে দিতে পারেন উপর করে। তারপরে আসল গেমটা আসবে। তাই? এই সবগুলো কিভাবে দিব? জাস্ট এমনি না, এমনি ধরে আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এমনি একদম ঢেলে দিতে পারি? একদম ঢেলে দিতে পারবেন আপনি। ঢালতে পারে যাবে তো নাকি? হ্যাঁ, সব পড়ে যাবে। দেখি যায় কিনা। গেছো তো? একদম ঠিকঠাক। এবার এটা এখানে রেখে দিতে আচ্ছা, পারেন। গেল। এখন হচ্ছে আপনাকে এই বলগুলো টেবিলে একটা ড্রপ দিয়ে এখানে ফেলতে হবে। আরে বাবা, এই তো কঠিন কাজ। হ্যাঁ, এটা একটু কঠিন এবং একই সাথে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, এবং একই সাথে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। এটা তো সমস্যা। প্রথম প্রশ্ন, বিপাশা হায়াতকে অভিনয় শিল্পী হিসেবে 10-এ কত মার্ক দিবেন? আপনি খেলতে খেলতে জাস্ট প্রশ্নের উত্তর দিলেই হবে। বিপাশাকে তো 9 দিবে। আচ্ছা, তকির আহমেদকে নির্মাতা হিসেবে 10-এ কত দিবেন? 10 দিবে। ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ নাকি নির্মাতা হুমায়ুন আহমেদ? ঔপন্যাসিক। আজ রবিবার নাকি বহুব্রীহি? বহুব্রীহি। আপনার লাইফের প্রেরণা কে? হ্যাঁ, আপনার লাইফের প্রেরণা কে? বাবা। আজিজুল হাকিম না জাহিদ হাসান? জাহিদ হাসান। আফসানা মিমি না শমী কায়সার? শমী কায়সার। আপনার অভিনীত নক্ষত্রের রাতে কেন বিরহ? কেন বিরহ? বিরহ? হুম, সে তো হুমায়ুনের ইচ্ছা। পড়ে গেলে ওটা বাদ, ওটা আচ্ছা, আর ঠিক দরকার আছে। নেই। কিন্তু একটাও ফেলতে পারলাম না। অনেকেই পারে না, এটা একটু টাফ যেহেতু। আচ্ছা, ঠিক আছে। পরের প্রশ্ন, আপনার অভিনীত নাটক সিনেমার অনেক দৃশ্যে এখন সোশ্যাল মিডিয়ায় মিমস হিসেবে ব্যবহার হয়, আপনি কি সেটা জানেন? কি ব্যবহার হয়? মিমস হিসেবে মানে বিভিন্ন কার্ড বানিয়ে ওইটা হচ্ছে অনেকটা কৌতুকের মতো করে ব্যবহার করা হয়। হ্যাঁ, জানি। এটা আপনার কেমন লাগে? ন্যাচারালি ভালো লাগে না। কাকে মিস করেন? বাবা মাকে। আপনার বন্ধু কারা? আমার বন্ধু, অনেক বন্ধু আছে। আজ যদি আপনি আগের সময়ের সেই শুটিং সেটে ফেরত যাওয়ার সুযোগ পান, তাহলে কোন সেটটা বেছে নেবেন? যদি আগের কোনো সেটে যেতে চান, কোনো একটা শুটিং এর সেটে, তাহলে কোন সেটটাকে বেছে নেবেন? বহুব্রীহি। আপনাদের সময় শুটিং এ প্রতিবাদী কণ্ঠস্বর কে ছিলেন? আমিরুল হক চৌধুরী। একটুকের জন্য মিস হয়ে গেছে এটা, নাহলে এটা হয়ে যেত। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে? না। কোন চরিত্রটি না করতে পারার আক্ষেপ এখন পর্যন্ত আপনার কাছে আছে? ওটা তো আসলে বলা ডিফিকাল্ট। পছন্দের পরিচালক কে? তৌকির। ওকে। কোন নির্মাতার কল পেলে মনে হতো এবার নিশ্চয়ই নতুন কিছু হবে? কোন নির্মাতার কল পেলে মনে হতো এবার নতুন কিছু হবে? সেটা সবারই ক্ষেত্রেই। ওকে। শুটিং ফ্লোরে কোনো সহশিল্পীর কোনো মজার অভ্যাস কি মনে পড়ে? হুম, শুটিং সেটে কোনো সহশিল্পীর কোনো মজার কোনো অভ্যাস কি মনে পড়ে? ওকে। আমাদের সব প্রশ্ন শেষ এবং শেষ বলটা আমরা ড্রপ করে দিয়েছে। দাঁড়ান, আমাদের এই গেম সেগমেন্ট শেষ এবং আমরা একেবারে শেষ মুহূর্তে আছি। এই শেষ মুহূর্তে এসে জানতে চাই, জীবনের এতগুলো বছর আপনি অভিনয়তে দিয়েছেন, অনেক কিছু নিজের চোখে দেখেছেন, অনেক কিছু হয়তো অনুভব করেছেন, তবে বর্তমানে যারা কাজ করছেন এবং যখন আপনারা কাজ করছেন, এই দুই জেনারেশনের মধ্যে সব থেকে বড় পার্থক্য কি ছিল? মানে এখন এবং আপনাদের জেনারেশন, দুটো সময় তো আপনি দেখেছেন, এই পার্থক্য, একটা পার্থক্য যেটা অনেক বড়, সেটা কি? এখন পার্থক্যের মধ্যে একটা হলো যে স্পিডের মধ্যে ডিফারেন্স আছে। মানে আমরা হয়তো অনেকটা স্লো ছিলাম অনেক ক্ষেত্রেই, এখন স্লোনেসটা নাই, এখন সবকিছু ফাস্ট। এটাই সবচেয়ে বড় পার্থক্য। আমি মনে করি তাই, কারণ এরা খুব তাড়াতাড়ি প্রযুক্তির সাথে Connected. সংযুক্ত হয়ে যাচ্ছে, আমরা হয়তো অত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারছি না। অসংখ্য ধন্যবাদ একই সাথে জানাতে চাই আজকের এই আয়োজনে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা রয়েছেন তাদেরকে যদি কিছু বলতে চান। Step, 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 step is our best choice. Shabba right, super hit. Step, 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 super hit. তারা হচ্ছেন আমাদের
মূল জায়গা, আমাদের প্রাণ, তাদের জন্যই কিন্তু আজকে আমার এখানে আসা। নিঃসন্দেহে। এই যে তোমরা ডেকেছো আমাকে এখানে, ওদের জন্যই কিন্তু, তাদের ভালোবাসার জন্যই। সুতরাং তাদেরকে বলবো যে নাটক দেখেন, আরও দেখেন, তবে সমালোচনা করেন, অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু ভাষাটা, রুচিটা যেন থাকে, এইটা সবসময় একটা রিকোয়েস্ট থাকে আমাদের। অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আসার জন্য। আপনার জন্য একটি ছোট্ট উপহার রয়েছে স্টেপের পক্ষ থেকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবং একই সাথে আপনার আরও কাজ আমরা দেখতে চাই এবং আবারও আপনাকে আমরা পেতে চাই আমাদের মাঝে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমাদের এই যে কি এটা স্টারবাজ, স্টারবাজ। তাদের জন্য আমার অসংখ্য শুভকামনা রইল, এর কর্তৃপক্ষকে। এটা একটা সুন্দর অনুষ্ঠান হবে বলে আমি বিশ্বাস করি আর কি। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের স্টেপ প্রেজেন্ট স্টারবাজ। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্ল্যামার্সের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।